আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের চতুর্থতম ক্লাস। এর আগে আমরা 3টা ক্লাস করেছি, আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। 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 আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো এবং আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আসার সাথে সাথেই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওকে, তো আমি একটু কথা বলে নিই। তো আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের ট্রেবল অ্যানালাইসিসের হচ্ছে 4 নম্বর ক্লাস, যেটা আমাদের সবসময় প্রত্যেক ডিপার্টমেন্টে প্রতি বছরই 10 মার্কের জন্য আসে। তো আমরা এর আগে আরও 3টা ক্লাস করেছি, আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, আর কিছু বলার নেই। তো আমাদের আজকে ক্লাসের পরে তো আমাদের কালকে পরীক্ষা হবে এর উপরে, আমাদের টেবল অ্যানালাইসিসের উপরে, এবং আমরা এর আগে যে করেছিলাম জেনারেল জার্নাল, টোটাল 15 মার্কসের উপরে পরীক্ষা হবে। সবাইকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা ওইখান থেকে যারা ভালো রেজাল্ট করবা, মানে যাদের অ্যাক্টিভিটিস আমি খুব ভালো দেখব, তাদেরকে আমি টপার গ্রুপের মধ্যে অ্যাড করবো। হ্যাঁ, আমার একটা টপার গ্রুপ আছে, যারা ডিপার্টমেন্টে নাম করা রেজাল্ট করতে চাও এবং সর্বোত্তম রেজাল্ট করতে চাও, মানে ফার্স্ট সেকেন্ড টপ, মানে মূল কথা হচ্ছে ডিপার্টমেন্টে তুমি টপ থাকবা, ঠিক আছে? ওরকম যারা আছো তাদের তোমাদের অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আমি আমার ওই গ্রুপে জয়েন করে দেবো, এবং তোমাদের জন্য স্পেশাল অল সাবজেক্টের জন্য সার্ভিস থাকবে। কথা কি বুঝতে পেরেছো? অল সাবজেক্ট তোমাদের সার্ভিস দিব, অল সাবজেক্ট তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এখন সবাই প্লিজ সবাই প্রত্যেকে জায়গা থেকে তোমাদের নিজের প্রোফাইলে হলেও ক্লাসটা শেয়ার করে দাও, তারপরে হয়তো বা ডিলিট করে দিও। প্লিজ সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। লুপা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনাফ রহমান ওয়ালাইকুম আসসালাম। রিয়া ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের পরিচিতদের মেনশন করে দাও। প্লিজ সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা তোমার পরিচিতদের মেনশন করে দাও। আমরা নির্ধারিত সময়ে 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। নির্ধারিত সময়ে 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। তো আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2000 কত সালে আসছে একটু দেখে নিই, ভুলে গেছি। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2014 সালে আসছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2014 সালে আসছে, এবং যাদের কাছে এম এ কালাম স্যারের বই আছে দেখো, অ্যাকাউন্টিং হচ্ছে 3 এর 80 পৃষ্ঠা C22, ম্যানেজমেন্ট হচ্ছে 2 এর 73 পৃষ্ঠা C22, মার্কেটিং হচ্ছে 3 এর 73 পৃষ্ঠা C22। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের টেবল অ্যানালাইসিসের লাস্ট ক্লাস। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। এবং তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই আজকে দেখো, গত ক্লাসে কিন্তু শেয়ারই হয় না, আমি দেখছি গত ক্লাসে অনেক কম শেয়ার হয়েছে। প্লিজ সবাই শেয়ার করে দাও, যে যেখানে পারো শেয়ার করে দাও। আমি আর 1 মিনিট কথা বলার পরে ক্লাসটা শুরু করে দিব। তো দেখো, আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসটা করেছি। আমি আজকে যেভাবে ক্লাসটা নিব সেভাবেই তোমরা পরীক্ষার হলে লিখবা, ঠিক আছে? তাহলে তোমরা 10-এ 10 মার্ক পাইবা। কারণ হচ্ছে এর আগে আমি যদি একদম পরিপূর্ণভাবে করতাম, যেমন মনে করো আমি আজকে ব্যালেন্স টেনে ক্লাসটা নিব, যদি আমি ব্যালেন্স টেনে করতাম, আমার এখানে ছোট ভাই বোনেরা আছে যারা মানে আর্টস এবং সায়েন্স থেকে আমাদের বিবিএতে আসছে, তো তাদের জন্য মানে খুব একটা মানে কঠিন মনে হইতো ম্যাথটা। তো আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা অঙ্কটা একবারে ইজি হয়ে গেছে, আমরা এখন চাইলে অঙ্কটা করতে পারি যে কোনো গ্রুপের। তো সেই জন্য আমরা কি করব, আজকে আমরা দেখিয়ে দিব যে তোমরা বোর্ড পরীক্ষার মধ্যে কিভাবে এটা আনসার করলে স্যার তোমাকে পূর্ণ নাম্বারটা দিতে বাধ্য থাকবে। কথা কি বুঝছো? সেই জন্য আমরা আজকে এটা একদম সুন্দর করে করব। এবং এই ক্লাসের পরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট বাকি ছিল, প্রুফ দ্যাট, মানে প্রমাণ করো যে A = L+OE, এটাও আমরা আজকে শেষ করে দিব। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সবাই ক্লাসে সুন্দর মতো জয়েন করো। হ্যাঁ, সবাই একটু শেয়ার ডান লিখে দাও প্লিজ। সবাই শেয়ার ডান লিখে দাও। বিশ্বাস করো, তোমরা যারা শেয়ার করো
আমি অবশ্যই তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আমি তোমাদের ফ্রিতে পড়াই সেটা বড় কথা না। তোমরা আমার ক্লাসটা যদি শেয়ার করো আমি তোমাদের উপর অনেক খুশি থাকবো। প্লিজ তোমরা যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দাও। তো সবাইকে জান্নাতুল ফেরদৌসের শেয়ার ডান, স্বপন রয় শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও ভাই, যার যার প্রোফাইলে তো অন্তত শেয়ার করতে পারবা। মুশফিকা শেয়ার ডান, আর আনন্দের উপর শেয়ার ডান। আচ্ছা ভাই, যারা যারা শেয়ার করো আমি কিন্তু জানি, হ্যাঁ আমি কিন্তু দেখি যে কে কে শেয়ার করো, কারণ আমার এখানে নোটিফিকেশন থাকে। আমি অবশ্যই তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ তোমরা শেয়ার করার মাধ্যমে কিন্তু স্টুডেন্টস বাড়বে, ঠিক আছে। আর এটা কিন্তু আজকে কালকে প্ল্যাটফর্ম না, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ বিবিএ এবং এমবিএ পর্যন্ত এই প্ল্যাটফর্মটা থাকবে। তোমরা এখান থেকে সবসময় সার্ভিস পাবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সবাই যারা যারা বইটা বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও, আমরা ক্লাস শুরু করে দেব। এবং সবাই সালাম দিয়েছো, এত সালামের প্রতি জনে জনে উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে সবাইকে একসাথে আমি প্রথমে দিচ্ছি, সবাইকে একসাথে আমি সালামের উত্তর দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সবাই এখন সুন্দর মতো ক্লাস করো। প্লিজ একটু ওকে লিখে দাও, যারা ম্যাথ বের করে ফেলেছে একটু ওকে লিখে দাও, যারা ম্যাথ বের করে ফেলেছে একটু ওকে লিখে দাও, যারা ম্যাথ বের করে ফেলেছে একটু ওকে লিখে দাও। আমিও একটু ওকে লিখে দিচ্ছি। দেখি আমি ম্যাথটা বের করি, কত পৃষ্ঠা? এম এ কালাম স্যারে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের 3 রাশি C22। যারা ম্যাথ বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও, যারা ম্যাথ বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও। 3 কত রে? 3 80 পৃষ্ঠা। যারা ম্যাথ বের করে ফেলেছো একটু ওকে লিখে দাও। আজকে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা কীভাবে দিলে একজন স্যারের মন জয় করে নাম্বার পাবো সেটা দিব, এবং আমরা লাস্ট যে রিকোয়ারমেন্টটা বাকি ছিল সেটা আমরা করব। কেন আমি আজকে পূর্ণাঙ্গটা করলাম? দেখো, প্রথম দিন যদি আমি পূর্ণাঙ্গ অঙ্কটা করতাম, যারা অন্য গ্রুপের ছিল অথবা যাদের বেসিক দুর্বল ছিল তাদের কাছে অঙ্কটা কঠিন মনে হইতো। তারা চিন্তা করতো না এটা কঠিন হয়ে যাবে, এই অঙ্কটা মনে হয় দেওয়া পসিবল হবে না, মনে হয়তো আমি মনে হয় পরীক্ষার হলে পারবো না, মানে এরকম একটা মাইন্ড তাদের কি তৈরি হয়ে যেত তখনই অঙ্ক দেখার সাথে সাথে। দেখো, আমি কিন্তু অঙ্কটা ধারাবাহিকভাবে শুয়ের মধ্যে তোমাদের ব্রেনটির মধ্যে কিন্তু প্রথমে প্রবেশ করালাম, বুঝতে পেরেছো? এখন এটা এমনভাবে আকার ধারণ করবে যে তুমি এটা চাইলেও বলতে পারবে না। কথা কি বুঝতে পেরেছো? তো সবাই অঙ্কটা, আমি জানি সবাই অঙ্কটা বের করে ফেলেছো, সব অঙ্কটা বের করেছো। প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং তোমাদের ক্লাসমেটদের এখনই মেনশন করে দাও, ক্লাসমেটদের এখনই মেনশন করে দাও। তাহলে আমি কিন্তু অঙ্কটা পড়া শুরু করতেছি, আমি অঙ্কটা পড়া শুরু করতেছি। সবাই একটু অঙ্কটা আমি পড়া শুরু করতেছি, সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে ক্লাস করো, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। অঙ্কটা পড়া শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। সবাই 1 মিনিট, জাস্ট 1 মিনিট টাইম। সবাই প্রশ্ন যে ব্যাপারে প্রশ্নটা সামনে নিয়ে বসো। আমি এখনই আমাদের ক্লাসটা শুরু করে দেব। সবাই আমাদের ক্লাসটা এখনই শুরু করে দেব। আমাদের ক্লাসটা এখনই শুরু করে দেব, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দেব। ওকে, আচ্ছা, তো চলো আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। তো খেয়াল করো সবাই, আমরা যে অঙ্কটা আজকে করবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2014 সালে আসছে। দেখো আমি পড়তেছি C22। যাদের কাছে প্রশ্ন নেই, মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন দেওয়া হয়েছে, আমাদের মেসেঞ্জার গ্রুপের প্রশ্ন দেওয়া হয়েছে, গ্রুপে প্রশ্ন দেওয়া হয়েছে, পেজে প্রশ্ন দেওয়া হয়েছে। সবাই প্রশ্নটা বের করে নিও, ঠিক আছে? সবাই প্রশ্নটা বের করে নিও। দেখো, আমরা এরকম অঙ্ক পড়ছিলাম আগেই, খেয়াল করে দেখো। মিস্টার মেহেদি স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস। মিস্টার মেহেদি সে একটা ব্যবসা শুরু করে, ওন ডেলিভারি, তার নিজস্ব একটা ডেলিভারি সার্ভিস, মানে সে মানুষের কাছে ডেলিভারি দিবে। কি ডেলিভারি দিবে সেটা এখানে বলা হয়নি। আচ্ছা, সার্ভিস অন জানুয়ারি 2014। সে 2014 সালে জানুয়ারি মাসে 1 তারিখে ব্যবসাটা শুরু করে। অন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার ডিউরিং দ্য মান্থ, এবং ওই লেনদেনগুলো ঘটেছিল ওই মান্থেই। ডিউরিং দ্য মান্থ হচ্ছে ওই মান্থ অফ জানুয়ারি মাসে লেনদেনগুলো ঘটেছিল। তো সবাই খেয়াল করো, আমি প্রথমে বলা আছে জানুয়ারি 1। তো আমরা জানি আমরা করব হচ্ছে টেবুলার অ্যানালাইসিস। তো টেবুলার অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আমাদেরকে গড় কাটতে হবে। আমরা জানি টেবুলার অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমে একটা ধারাবাহিক একটা গড় কাটতে হয়। আমরা জানি যে আমাদের প্রথমে কি করতে হয়, একটা গড় কাটতে হবে। সেই গড়টা হচ্ছে প্রথম হচ্ছে নর্মাল গড়। এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে নর্মাল গড়, মানে এই গড়ের পরে আমরা কয়টা সম্পদ কয়টা দায় হবে, তারপরে আমরা কি করব, ডিপেন্ড করে গড়টা তৈরি করবো। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে তারিখ। এখানে তারিখটা আজকে একটু বড় দিব, কারণ এখানে একটু ব্যালেন্সটা লিখবো তারিখের ভিতরে। আচ্ছা, তারপরে আমরা এটাকে 2টা পাস করে দিলাম। ওকে, তো আমরা প্রথমে আমাদের
আমরা প্রথমে আমাদের যে ডেমো গড়টা, যে গড়টা সবসময় হবে সেই গড়টা আমরা তৈরি করে নিব। তারপরে আমরা দেখব যে এখানে কয়টা সম্পদ কয়টা দায় হয়। তো আমাদের হচ্ছে এখানে প্রথম হচ্ছে অ্যাসেটস হচ্ছে এ। আচ্ছা, তারপর হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমি সংক্ষিপ্ত লিখে ফেললাম। এটা হচ্ছে আমরা এখানে লিখবো এ সমান এল প্লাস ওই। এটা হচ্ছে আমাদের রিমার্কস। তোমরা কিন্তু গড়টা এইভাবে তৈরি করবা। আচ্ছা, বোর্ডের সময় গড়টা এইভাবেই তোমরা সবাই তৈরি করবা। তাহলে আমরা প্রথম হচ্ছে এটা হচ্ছে টেবল অ্যানালাইসিস। তোমরা জানো বিগত আমাদের 3টা ক্লাস চলে গেছে, বেশি কিছু বলার নেই। তো আমরা প্রথমে দেখবো এখানে কয়টা সম্পদ হয়, কয়টা দায়ের গড় হয়, সেই গড়গুলো আমরা এখন এখানে তৈরি করার পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। এবং আজকে আমরা গড়টা কীভাবে তৈরি করে কীভাবে আনসার করলে আমরা সবচেয়ে সর্বোচ্চ নাম্বার পাবো সেটা নিয়ে কিন্তু আমরা দেখবো যে আজকে আমি যেভাবে করবো তোমরা সেভাবে বোর্ড পরীক্ষা করবা। তো দেখো, আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে কতগুলো সম্পদ, কতগুলো হচ্ছে দায়। তাহলে যদি আমরা সম্পদ এবং দায়গুলো বের করি, হ্যাঁ, এবং মূলধনের গড় তো অবশ্যই আমাদের হবে। তো সম্পদ এবং দায় আমরা প্রথমে বের করব। দেখো কি বলছে, জানুয়ারি 1 তারিখ। দেখো বলছে মিস্টার মেহেদি ইনভেস্টেড টাকা 1,20,000 ইন ক্যাশ ইন দ্য বিজনেস। মিস্টার মেহেদি ইনভেস্টেড বিনিয়োগ করেছে 1,20,000 টাকা ইন ক্যাশ, তার ব্যবসায় নগদ টাকা সে 1,20,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে সেটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন, যেটা আমি পূর্বে থেকে বলে আসছি। তাহলে এই ক্যাশ টাকাটা হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। তাহলে ব্যবসায় আমি একটা কী সম্পদ পেলাম? ক্যাশ। আমি আজকে একটু লিখে দিচ্ছি। দেখো, আমরা ব্যবসায় কী সম্পদ পেলাম? ক্যাশ। আচ্ছা, আর ক্যাপিটাল তো আমাদের জন্য সবসময় একটা গড় হবে, এটা বরাদ্দ থাকবে সবসময়, কারণ ক্যাপিটাল গড় সবসময় থাকে, আসে, এটা আসবেই। তারপরে কি বলছে দেখো, সে 1,20,000 টাকার ব্যবসা শুরু করলো। তারপরে কি বলছে 2 নাম্বার দেখো। আচ্ছা, ডেট না থাকলে 1, 2, 3 সিরিয়াল দিবা, কোনো সমস্যা নেই। ডেট না থাকলে উপরে ডেটই লিখবা, কিন্তু এখানে 1, 2, 3 সিরিয়াল দিবা, কোনো সমস্যা নেই। তারপর দেখো, পারচেজ ইকুইপমেন্ট 15,000 টাকা। মিস্টার মেহেদি পেড ইন ক্যাশ সাইন এ নোট পেবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স। দেখো, পারচেজ ইকুইপমেন্ট, হ্যাঁ, ইকুইপমেন্ট পারচেজ ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্ট মানে কি? সরঞ্জাম। 15,000 টাকা মিস্টার মেহেদি 15,000 টাকা সরঞ্জাম কিনছে। তো 15,000 টাকা যদি সরঞ্জাম কিনা হয় তাহলে ইকুইপমেন্ট কি আমাদের একটা সম্পদ না? তাহলে কিন্তু আমাদের ইকুইপমেন্ট কি একটা সম্পদ। আমরা ইকুইপমেন্ট একটা সম্পদ পাইলাম। তারপরে খেয়াল করো, আমরা 15,000 টাকার সম্পদ কিনলাম, এটা একটা সম্পদ, আমাদের সম্পদের গড় হবে। আমরা জানি যতগুলো সম্পদ, যতগুলো দায় হয়, প্রত্যেকটার জন্য একটা গড় হয়। তারপর দেখো বলতেছে পেড 5,000 টাকা ইন ক্যাশ, 5,000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, সাইন্ড এ নোটস পেয়েবল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স, এবং অবশিষ্ট টাকার জন্য একটা নোটস পেয়েবল সাইন করা হয়েছে। দেখো তো, তাহলে সাইন করা হলে বাকি যে 10,000 টাকা সে আমাদের কাছে পাবে না, ওই ব্যক্তি কিসের মাধ্যমে পাবে? নোটস পেয়েবলের মাধ্যমে পাবে। তো নোটস পেয়েবল আমাদের জন্য, ব্যবসার জন্য একটা দায়, এটা তোমরা ভালো করে কিন্তু জানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো করে কিন্তু জানো যে এটা হচ্ছে আমাদের ব্যবসার জন্য একটা দায়। তারপরে দেখো 5 নাম্বার, পেড 1500 টাকা ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। পেড 1500 টাকা, পরিশোধ করা হলো 1500 টাকা ফর অফিস রেন্ট, অফিস ভাড়ার জন্য, ফর দ্য মান্থ মানে এই মাসের জন্য। তাহলে মনে রাখবা সবসময়, তোমাদের একটা সমস্যা সবসময় আমি দেখতেছি, রানিং মাসের বেতন যদি রানিং মাসে দেয় তাহলে সেটা খরচ হিসেবে দেখা দিবা, এবং রানিং মাসের বেতন প্লাস পরবর্তী মাসের বেতন যদি একসাথে দেখায় তাহলে সম্পূর্ণ বেতনটা তোমরা অগ্রিম হিসাবে দেখাইবা। তারপরে যখন রানিং মাস শেষ হবে, রানিং মাসের শেষে এই মাসের খরচ দেখা দিবা। কথা কি বুঝছো? এখন এখানে যেহেতু ফর দ্য মান্থ মানে এই মাসেরই বলছে, তাহলে এটা অবশ্যই খরচ দেখাইতে হইব। তো খরচ কোথায় যায়? আমাদের মূলধনে চলে যায়। তাহলে এখন আমাদের নগদ টাকা কমছে, মূলধনের টাকা কমছে, এখানে নতুন করে সম্পদ অথবা দায়ের কোনো সৃষ্টি হয়নি, সেই জন্য ঘর তৈরি করতে হবে না। আর আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন, এই 4টা হচ্ছে কোথায় যায়? মূলধনের ঘরে চলে যায়। তারপর হচ্ছে দেখো 7 তারিখ, পারফর্মড, হ্যাঁ, টাকা 20,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। সার্ভিস মানে সেবা প্রদান করা হয়েছে, সেবা প্রদান করা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে 20,000 টাকা। আমি যদি কাউকে 20,000 টাকা সেবা দেই, আমার আয় হয়েছে কিন্তু 20,000 টাকা, এবং আমি তার কাছে যদি নগদ দিতাম তাহলে নগদ টাকা পারতো, কিন্তু না, আমি তাকে বাকিতে দিয়েছি, তা আমি তার কাছে টাকা পাবো। টাকা পাইলে সে হচ্ছে আমার জন্য একটা দেনাদার। দেনাদার ব্যবসার জন্য কি? সম্পদ। তাহলে আমরা আরেকটা সম্পদ কি পেলাম? অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ পাইছি। আচ্ছা, তারপরে দেখো আজকে হচ্ছে ম্যাথটা কিন্তু বেশি কঠিন না, আর এরকম ম্যাথে তোমাদের পরীক্ষা আসবে, যেটা হচ্ছে সানহা, যেটা তুমি খেয়াল করো, সানহা যেটা তুমি, আমি জানি তোমরা সব ম্যাথ পারবা। আমরা যে ম্যাথটা করবো সেই ম্যাথটা আসলে আজকে কঠিন না, এবং এরকম ম্যাথে কিন্তু পরীক্ষা আসবে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে লিখলে আমাদের বেশি নাম্বার পাবো, এবং আজকে হচ্ছে লাস্ট ফিনিশিং, আর একটা প্রুফ ডেট বাকি আছে, সেই প্রুফ ডেটটা আমরা করবো।
তারপর দেখো 8 নাম্বার, উইথড্রোন 1200 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। হ্যাঁ, 1200 টাকা উইথড্র মানে উত্তোলন করা হয়েছে মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। তো উত্তোলন যেহেতু করছে তাহলে নগদ টাকা মাইনাস এবং মূলধন থেকে মাইনাস হবে, কারণ আমরা জানি উত্তোলন করলে কী হয়, মূলধন থেকে মাইনাস হয়। নতুন কোনো সম্পদ এবং দায়ের ঘর এখানে তৈরি হয়নি, সেই জন্য এখানে নতুন কোনো দায় এবং সম্পদের ঘর আসবে না। আচ্ছা, তারপর দেখা বলছে 13 তারিখ, পারচেজ সাপ্লাইজ ফর কত টাকা, 1500 অন অ্যাকাউন্ট। পারচেজ সাপ্লাইজ, দেখো সাপ্লাইজ কিন্তু আমাদের জন্য একটা সম্পদ। পারচেজ সাপ্লাইজ একটা সম্পদ, সাপ্লাইজ কিনছে অন অ্যাকাউন্ট, বাকিতে, কারো কাছ থেকে বাকিতে কিনলে সে আমাদের কাছে টাকা পাবে, এটা হচ্ছে আমাদের জন্য দায়। এটা কি, পাওনাদার। তাহলে দায়ের জন্য কিন্তু একটা গড় হবে অ্যাকাউন্টস পেয়াবল। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়াবল নামে একটা গড় হবে। ওকে, তারপরে খেয়াল করো, পরে হচ্ছে 17 তারিখ, রিসিভ ক্যাশ 8000 ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখে যে আমরা সেবা দিয়েছিলাম বাকিতে, সেখান থেকে আমরা কত টাকা পেলাম, 8000 টাকা আমরা রিসিভ করলাম। এখানেও নতুন কোনো সম্পদ দায়ের সৃষ্টি হয়নি, সেজন্য গড় বানাতে হবে না। 26 তারিখ, মেড ইন ক্যাশ পেমেন্ট ফর 7000 টাকা ইন নোটস পেয়েবল। মেড ইন ক্যাশ পেমেন্ট, আমরা ক্যাশ পেমেন্ট করেছি, নোটস পেয়েবল বাবদ আমাদের কাছে যে টাকা পাবে সে তাদেরকে আমরা টাকা পরিশোধ করেছি। তো তাদেরকে যদি আমরা টাকা পরিশোধ করি, এখানে কিন্তু নতুন এবং দায়ের কোনো নতুন সম্পদ এবং দায়ের কোনো তৈরি হয়নি। ঠিক আছে, তারপরে খেয়াল করো 28 তারিখ, রিসিভ ক্যাশ 11000 টাকা এজ এ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। 28 তারিখে আমরা রিসিভ করেছি 11000 টাকা এস ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে, আমি যখন লেনদেন করব তখন বুঝিয়ে দিব। পূর্ণ নিষ্পত্তিতে আমি মানে 11000 টাকা পাইছি অফ রিমাইনিং ব্যালেন্স, অবশিষ্ট টাকা থেকে, ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7, জানুয়ারি 7 তারিখে যে আমি সেবা দিয়েছিলাম সেখান থেকে। তাহলে এখানে কোনো নতুন কোনো সম্পদ অথবা দায়ের সৃষ্টি হয়নি, সেজন্য কিন্তু আমাদের এখানে সম্পদ এবং দায় আসবে না। আচ্ছা, 31, পেড টাকা 2000 ফর এমপ্লয়ি স্যালারি। 2000 টাকা পরিশোধ করলো এমপ্লয়ি স্যালারি মানে কর্মচারীর বেতন। আচ্ছা, তো 28 তারিখটা কিন্তু আমরা অবশ্যই ভালো করে বুঝিয়ে করবো, সেক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই, আমি অঙ্কের সময় ভালো করে বুঝিয়ে করবো। তো আমরা জানি প্রথমে আমাদের কী করতে হয়, এখানে টেবুলার করার সময় অবশ্যই আমার কতগুলো সম্পদ আসে, কতগুলো দায় আসে, সেই জন্য গড়গুলো আমাকে আগে সিলেক্ট করতে হয়। তোমরা চাইলে প্রশ্নের পাশাপাশি সিলেক্ট করে নিবা। তারপরে হচ্ছে দেখো আমরা কী পেলাম, সম্পদ পেলাম ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ। তাহলে আমরা 4টা সাপ্লাইজ পেলাম, 4টা সম্পদ পেলাম। তাহলে আমরা এখানে 4টা গড় করে ফেলবো সম্পদের, তারপরে আমরা রাজবৃদ্ধি খালি করে ফেলবো, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আজকে কিন্তু ব্যালেন্স টেনে টেনে কিন্তু আমি করবো। দায় কয়টা পেলাম, 1টা 2টা, তা 2টা দায় পেলাম। এখানে হচ্ছে আমাদের 2টা দায়ের ঘর হবে, আর মালিকানা সত্ত্বের জন্য অবশ্যই আমাদের একটা ঘর হবে। তো চলো আমরা প্রথমে লিখে ফেলবো হচ্ছে ক্যাশ। ক্যাশটা আগে শুরুতে লিখবো, এটা হচ্ছে ঘরের সৌন্দর্য। তারপরে তোমার যেটা ইচ্ছা, মনে করো অ্যাকাউন্টস রিসিভেবল লেখলা, তারপরে মনে করো সাপ্লাইজ লেখলা, মনে করো আমি লেখতেছি আমার মতো করে। তারপর হচ্ছে ইকুইপমেন্ট লেখলা, এটা তোমার ইচ্ছা, কিন্তু ক্যাশটা প্রথমে লিখলে কি ঘরের একটা সৌন্দর্য, ক্যাশটা লিখতে হবে। তো এইদিকেও সবসময় রাখবা, হচ্ছে মানে ক্যাপিটাল, মূলধনটা মানে লাস্টে হবে, মানে এটাও একটা সুন্দর। আর অ্যাকাউন্টস পেয়েবল এটা হচ্ছে শুরুতে লাগবে, এবং হচ্ছে কি নোটস পেয়েবল। তাহলে আমরা তৈরি করে ফেললাম আমাদের কি টেবুলারে কতগুলা গড় এবং কতগুলা দায়ের গড় হবে, সেগুলো আমরা তৈরি করে ফেলছি। এখন জটপট খেলে আমরা অঙ্কটা করে ফেলবো, সময় লাগবে মাত্র 10 মিনিট। তাহলে যারা এ পর্যন্ত বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার লিখে দাও সূরা ইয়াসিন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আবার ওয়ালাইকুম আসসালাম যারা পরবর্তীতে জয়েন করতেছো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, যাদের এই পর্যন্ত ক্লিয়ার সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। যারা এই পর্যন্ত ক্লিয়ার সবাই ক্লিয়ার লিখে দাও, যারা এই পর্যন্ত ক্লিয়ার সবাই ক্লিয়ার লিখে দাও। সানহা, তোমার কিন্তু মাইক দিমু, ঠিক আছে? তুমি খালি ক্লাস দেখো, বুঝতে পেরেছো? এবং এটা তুমি করে ফেলছো আমি জানি, আর সবাই পারবে। এই অঙ্কটা এমন কেউ নাই যে পারবে না। আমি মনে করি এই অঙ্কটা যারা আগে ক্লাস করছে সবাই পারবা। এবং শুধু এই অঙ্কটা না, এই বইয়ের যতগুলো ইকুয়েশন আছে সবগুলো পারবা। আমার আজকে ক্লাস নেওয়ার কারণ কি, তোমাদের এই যে লাস্ট একটা রিকোয়ারমেন্ট আছে, দেখো তো, প্রুভ দ্যাট অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা আজকে কথা বলবো, এবং তোমরা কিভাবে আনসার করলে বোর্ডে ভালো নাম্বার পাইবা সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। কথা কি বুঝছো? এই জন্য কিন্তু আমাদের আজকের ক্লাস। আচ্ছা, এখন সবাই এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি, আমি যে টেবুলার করলাম বাকি 3টা ক্লাস, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। বলো তো, তোমরা কি বইয়ে যতগুলো টেবুলার আছে ইনশাল্লাহ সব পারবা না? যারা পারবা সবাই লেখো ইনশাল্লাহ পারবো। আমি কি বললাম,
যতগুলা টেবুলার আছে সবগুলা টেবুলার অ্যানালাইসিস কি ইনশাল্লাহ পারবা না? যারা পারবা ইনশাল্লাহ পারবো লেখো এবং লাভ ব্রেক দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পড়াইছি তোমরা কাজে লাগাইছো সময়। সবাই লেখো ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক দাও, ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক, ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক, সবাই ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক, সবাই ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক। তাড়াতাড়ি করো ইনশাল্লাহ পারবো, সবাই ইনশাল্লাহ লেখো ইনশাল্লাহ পারবো এবং লাভ ব্রেক। যারা অন্য ধর্মের আছো তারা লেখো যে 100 মানে পারবো, সমস্যা নেই। ইনশাল্লাহ যদি তোমাদের ধর্মে তো আবার ইনশাল্লাহ নাও বলতে পারে, কোনো সমস্যা নেই। আমরা সবাই একই গোত্রের মানুষ, ধর্ম আলাদা হোক সেটা কোনো বিষয় না। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 2014 সালের, 2014 সালে। ওকে, দেখছো সবাই পারবে, আমি জানি আজকের কোশ্চেনটা আমি পরীক্ষায় দিলেও তারা পারবো, এটা কোনো বিষয় না। আমি জানি পরীক্ষায় তো তোমরা যে কালকে পরীক্ষা দিবা, কালকে যে তোমাদের পরীক্ষা নিব ওইখানে 15 অনেকেই পাইবা, আমি ভালো করে জানি, আমি তোমাদের উপর আস্থা আছে আমার, আমি ভালো করে জানি, ঠিক আছে? তো যাই হোক ইনশাল্লাহ সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে। তন্নি পারবো, সুপ্রিয়া পারবে, কেউ বলে না যে পারবো না, সবাই বলে পারবো। তো চলো আমরা আজকে অঙ্কটা শুরু করে দিলাম। দেখো আমরা যেভাবে করব বোর্ড পরীক্ষা কিন্তু সেভাবে করবো। তাহলে এটা হচ্ছে 2014 সালের জানুয়ারি মাসের অঙ্ক। ওকে, জানুয়ারি মাসের অঙ্ক, সবাই একটু দেখো। ওকে, তো খেয়াল করে দেখো, সবাই কিন্তু পারবে বলছে। যারা ক্লাস করো নাই তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু যারা আমার ক্লাস করার পরে এগুলা পারবা না, এটা একদম মানে কোনো পসিবিলিটি নেই। মানে এটা যদি বলো যে আমার 4টা ক্লাস মনোযোগ দিয়ে করছো এই অধ্যায় পারবা না, এটা আমি মনে করি মিথ্যা কথা হইব। অথবা তুমি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে আসছো, অন্য ডিপার্টমেন্ট থেকে আসছো পারার কথা, মানে পারবাই, হয়তো বা 90% 80% বুঝবা, কিন্তু পারবাই। আর যারা মানে মনোযোগ দিয়ে ক্লাস করছো ভাই, তারা তো বইয়ের সব টেবুলার পারবা। তো দেখো প্রথমে কি বলছে, আকাশ মন্ডল ভাই নিউ হলে ভাই আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, সব ক্লাসগুলো করে নিও, আমাদের ইউটিউব চ্যানেলে সব ক্লাস দেওয়া আছে। আচ্ছা দেখো, মিস্টার মেহেদি ইনভেস্টেড 1,20,000 টাকা ইন ক্যাশ। আচ্ছা, মিস্টার মেহেদি যদি তার ব্যবসায় 1,20,000 টাকা সে বিনিয়োগ করে, ব্যবসায় কি 1,20,000 বাড়বে নাকি কমবে? ব্যবসায় কিন্তু 1,20,000 টাকা বাড়বে, ব্যবসায় কিন্তু 1,20,000 টাকা বাড়বে, ব্যবসায় কিন্তু 1,20,000 টাকা বাড়বে, ঠিক আছে? মিস্টার মেহেদি যদি 1 লাখ ব্যবসায় বিনিয়োগ করে 1,20,000 টাকা, সে 1,20,000 টাকা ব্যবসায় বাড়বে। এবং মিস্টার মেহেদি হচ্ছে ব্যবসায়ের মালিক হয়ে যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে সেটা হচ্ছে ব্যবসায়ের মূলধন। তো মালিকে যদি ব্যবসায় বিনিয়োগ করে টাকা, তাহলে ব্যবসায়ের মূলধন কি বাড়বে নাকি কমবে? অবশ্যই ব্যবসায়ের মূলধন বাড়বে। তাহলে এখানে রিমার্কস কী হবে? ইনভেস্ট। রিমার্কসটা কী হবে? ইনভেস্ট, কারণ সে এখানে ইনভেস্ট করেছে। তাহলে আমাদের 1 নম্বরের লেনদেন কিন্তু এখানে শেষ, ছোট ছোট করে দাগ দিতে হবে। আচ্ছা, 1 নম্বর লেনদেন কিন্তু শেষ। তাহলে এখন আমাদের প্রথমে টানতে হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, আমরা এখন ব্যালেন্স টানবো। ব্যালেন্স হচ্ছে তাহলে কত হলো এখানে? 1,20,000 টাকা। ব্যালেন্স টেনে নিব আমরা শুরুতেই, এইভাবে হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা, তাহলে নাম্বার তোমার কাটার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমরা ব্যালেন্সটা টেনে নিলাম। ওকে, আমরা এখন ব্যালেন্সটা টেনে নিলাম। আমাদের 1 তারিখে যে ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পরে আমরা পরবর্তী তারিখের শুরুতে আমরা ব্যালেন্সটা টেনে নিলাম। একটা হচ্ছে 1,20,000, একটা হচ্ছে 1,20,000। ওকে, এই পর্যন্ত কিন্তু কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা আগের ক্লাস করো নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করে নিবা, সব ক্লাস রেকর্ড করা আছে। তারপরে দেখো কি বলছে, 2 তারিখ পারচেস অফিস ইকুইপমেন্ট 15,000 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে 2 তারিখ, এখন এখানে লেখা হচ্ছে জানুয়ারি 2। আচ্ছা, জানুয়ারি 2 তারিখে যদি আমি অফিস ইকুইপমেন্ট কিনি তাহলে 15,000 টাকার অফিস ইকুইপমেন্ট বাড়বে। আচ্ছা, তো 15,000 অফিস ইকুইপমেন্ট বাড়বে কিন্তু আমার, 15,000 অফিস ইকুইপমেন্ট বাড়বে। আচ্ছা, এখন 15,000 অফিস ইকুইপমেন্ট যদি কিনি তাহলে অফিস ইকুইপমেন্ট বাড়বে, কারণ অফিস সম্পদ কিনলে আমার ব্যবসার সম্পদ বাড়তেছে। এখন আমি কি করলাম, 15,000 অফিস সাপ্লাইস কিনলাম, ঠিক আছে, কিন্তু আমি সরাসরি বলতেছি মিস্টার মেহেদি পেড 5,000 টাকা ইন ক্যাশ, সে সরাসরি 5,000 টাকা পেড করেছে। তো সরাসরি যদি 5,000 টাকা পেড করে তাহলে 5,000 টাকা আমাদের ক্যাশ থেকে কমে যাবে, ঠিক আছে না? সরাসরি 5,000 টাকা পেড করছে, 5,000 টাকা কমে যাবে। আর 15,000 টাকার ইকুইপমেন্ট কিনছে, 15,000 টাকার ইকুইপমেন্ট আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে। তারপরে 10,000 টাকা কী হইলো? 10,000 টাকা সে একটা সাইনিং নোটস পেয়েবল, মানে নোটস পেয়েবল সাইন করে আসছে যে ভাইয়া আপনার টাকাটা আমি দিয়ে দিব, কিছুদিন সময় দেন। হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়ে দেন, আমি নোটে সাইন করে আসছি। তাহলে কি সে আমার কাছে টাকা পাবে, আমার দায় বাড়ছে। তাহলে নোটস পেয়েবল কি বাড়ছে না? কত টাকা বাড়ছে? এখানে 10,000 টাকা কিন্তু বাড়ছে। আচ্ছা, তাহলে আমাদের নোটস পেয়েবল বাড়ছে কত? 10,000 টাকা, ঠিক আছে। এখন এটা আমাদের মন্তব্য লাগবে না, কারণ এটা হচ্ছে আমাদের খরচ না, আয় না, ব্যয় না। তো
তো খরচ আয় ব্যয় উত্তোলনের জন্য মন্তব্য দিতে হয়, এটার জন্য কোনো মন্তব্য হবে না। এরপরে দেখো আমরা এটা করে ফেলছি, করার সাথে সাথে আমাদের পরবর্তী তারিখে আমাদের ব্যালেন্সটা টেনে নিতে হবে। ব্যালেন্সটা আমরা টেনে নিয়ে দেখো, তাহলে আমাদের এখানে ক্যাশ কত থাকতেছে, 1,20,000 থেকে আমি 5,000 টাকা বাদ দিলে হচ্ছে 1,15,000। ঠিক আছে, এখানে আমার কত থাকতেছে, শুধু 15,000। আমি ব্যালেন্স কিন্তু এখানে সাথে সাথে টেনে ফেলবো। আগে আমরা ব্যালেন্সটা একসাথে লেনদেনের শেষে টানতাম, আর এখন সাথে সাথে টেনে ফেলবো। এখানে হচ্ছে আমাদের 10,000। আচ্ছা, ক্লিয়ার সবাই? আর এখানে হচ্ছে আমাদের 1,20,000। দেখছো, ব্যালেন্সটা টেনে ফেলছি। ব্যালেন্স টেনে ফেলার পরে আমাদের পরবর্তী জার্নালটা আমরা এখানে করে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত স্যার আপনি যে পরীক্ষা নেবেন তখন কি আমরা ব্যালেন্স টেনে করবো? হ্যাঁ, আমি আজকে যেভাবে করতেছি সেভাবেই তোমরা পরীক্ষা দিবা। আমরা আজকে যেভাবে করতেছি সেভাবেই পরীক্ষা দিবা। পরীক্ষা মানেই আমার পরীক্ষা হোক যে পরীক্ষা হোক, সকল পরীক্ষা একই রকম। আমার পরীক্ষা হোক যে পরীক্ষা হোক, আমি যখনই পরীক্ষা নিব অবশ্যই একটা বোর্ড পরীক্ষার নিয়ম নীতি মেনে তোমরা পরীক্ষা দিবা। কথা কি বুঝতে পেরেছো? একদম সিরিয়াস। তোমাদের আমি এমনভাবে তৈরি করব যে যেদিন তোমরা বোর্ড পরীক্ষা দিতে যাবে, মানে বেসিক্যালি প্রিন্সিপালস অ্যাকাউন্টিং, তোমাদের ওই দিন ঈদের দিন মনে হবে। কথা কি বুঝতে পেরেছো? ঈদের দিন মনে হবে। এবং 80 থেকে 80 মার্ক তোমাদের অবশ্যই অবশ্যই পেতে হবে, একটা মার্ক যেন না ছোটে। এখানে 80 থেকে 80 মার্ক পাওয়ার, আমি 80 থেকে 80 মার্ক পাওয়ার যোগ্যতা আমি তোমাদেরকে অর্জন করে দিব। যত লাগে আমি পরিশ্রম করব। ঠিক আছে, একটা মার্ক যেন না ছোটে, প্রত্যেকটা মার্ক ছিনায় নিবা। ওকে, আমি দেখব যে আমার ক্লাস রেগুলার করে এবং ভালোভাবে ক্লাস করার পরে কে 80 মার্ক না পাই। কথা কি বুঝতে পেরেছো? অ্যাকাউন্টিংয়ে আউট অফ 4 পাইবা, 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট নিতে হবে অ্যাকাউন্টিংয়ে, এক কথা ভালো। ঠিক আছে, তারপরে খেয়াল করো। তারপর হচ্ছে আমাদের আমরা ব্যালেন্স টেনে ফেললাম। তারপর হচ্ছে আমাদের কত তারিখ? 5 তারিখ। এখন আমরা এখানে 5 তারিখ করে ফেলবো। আচ্ছা, তো 5 তারিখ দেখো, পেড 15,000 টাকা ফর অফিস রেন্ট, পরিশোধ করা হলো ফর অফিস রেন্ট মানে অফিস ভাড়া ফর দ্য মান্থ। এই 15,000 টাকা না, সরি 1,500 টাকা, 1,500 টাকা পরিশোধ করা হলো ফর অফিস রেন্ট, অফিস ভাড়া বাবদ 1,500 টাকা পরিশোধ করা হলো। আচ্ছা, যদি আমরা 1,500 টাকা পরিশোধ করে ফেলি তাহলে আমাদের নগদটা কিন্তু 1,500 টাকা কমে যাবে। নগদ টাকা 1,500 কমে যাবে। নগদ টাকা কী হচ্ছে? 1,500 টাকা কিন্তু কমে যাবে। এবং ভাড়া কি খরচ নাকি আয়? আচ্ছা, আমি 1,500 টাকা পরিশোধ করলাম জানুয়ারি মাসের অফিস ভাড়া হিসাবে। এখন আমি পরিশোধ করছি, যেহেতু আমার নগদ টাকা 1,500 টাকা কমে যাবে। এখন আর কি জানি কমে যাবে? তোমরা একটু বলো তো দেখি, আর জানি কি কমে যাবে? বলো, তোমরা একটু বলো তো দেখি, আর কি কমে যাবে? আচ্ছা, সবাই একটু হ্যাঁ, সবাই একটু বলো তো এখন কি কমবে? 1,500 টাকা কি হবে? আমাদের নগদ টাকা কমে যাবে এবং আমাদের কি মালিকানার সত্ত্ব কমে যাবে। কারণ আমরা জানি মালিকানার সত্ত্বকে বাংলা কী জানি পাওয়া যায়, মালিকানার সত্ত্বকে কি বাংলা জানি কী পাওয়া যায়? C+R - E মাইনাস হচ্ছে D। তার মানে হচ্ছে যদি মূলধন আসে মালিকানার সত্ত্ব বাড়বে, ব্যবসায় আয় হলে মালিকানার সত্ত্ব বাড়বে। হ্যাঁ, যদি খরচ হয় মালিকানার সত্ত্ব কমবে, ড্রয়িংস হলে মালিকানার সত্ত্ব কমবে। তার মানে আমরা বুঝতে পারলাম মূলধন 2টি কারণে বাড়ে, 2টি কারণে কমে। আয় হলে ব্যবসায় মূলধন বাড়ে, মালিক বিনিয়োগ করলে ব্যবসায় মূলধন বাড়ে, ব্যয় হলে ব্যবসায় মূলধন কমে, এবং খরচ হলে মূলধন কমে, উত্তোলন করলে মূলধন কমে। যেহেতু অফিস ভাড়া একটা খরচ, খরচ হলে মূলধন কমবে। ঠিক আছে, তাহলে এখানে কত আমার? 15 টাকা মাইনাস। আচ্ছা, তাহলে এটা কি এক্সপেন্স? কি এক্সপেন্স? রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম রেন্ট এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমরা মন্তব্য লিখে ফেলাম রেন্ট এক্সপেন্স। আমি একটু ছোট ছোট করে করতেছি, তারপরে শুরুতে আমাকে ব্যালেন্সটা টেনে নিতে হবে। আচ্ছা, ব্যালেন্স, তা ব্যালেন্সটা কত হইতেছে তাহলে? এখানে হচ্ছে 1,13,500। এটা 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 ব্যালেন্স কত? এটা তো 15,000ই থাকবে। দেখছো, এটা কিন্তু লেনদেন নাই, তারপরে ব্যালেন্স টানতে হবে। প্রতিটা লেনদেনে যেটাই ব্যালেন্স আছে ব্যালেন্স টেনে নিতে হবে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের 10,000 টাকা, না নোটস পেয়েবল। তারপর হচ্ছে এখানে কত আমার? 1,18,500। আচ্ছা, শেষ, ব্যালেন্স টেনে ফেললাম। তারপরে আমরা এখন পরবর্তী ক্লাসটা করব। আচ্ছা, তো দেখো ব্যালেন্সের পরে হচ্ছে আমরা আবার পরবর্তী কত তারিখ? 7 তারিখ। দেখো 7 তারিখ। ওকে, 7 তারিখ বলতেছে পারফর্ম 20,000 টাকা অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা সেবা প্রদান করেছি 20,000 টাকা অন অ্যাকাউন্ট, মানে বাকিতে তারা আমাদেরকে টাকা দেয় নাই। তো তারা টাকা দেখ অথবা না দেখ, আমরা যে সেবা দিছি আমাদের কিন্তু আয় হয়ে গেছে, আমরা এক সময় টাকা পাবো। তাহলে যদি আয় হয় ব্যবসায় কী যেন বাড়ে? মূলধন বাড়ে।
তো মূলধন কত বাড়বে? 20,000 টাকা। মূলধন কত বাড়বে? 20,000 টাকা। এখন যদি আমি নগদ টাকা তাকে সেবা দিয়ে যদি নগদ টাকা পেয়ে যেতাম কী হইতো? নগদান বাড়তো, কিন্তু না, আমি নগদ পাইনি। আমার এখন কি বাড়বে? দেনাদার বাড়বে। হ্যাঁ, কী বাড়বে? দেনাদার বাড়বে। তাহলে আমি যে তাকে বাকিদের সেবা দিলাম, আমি তার কাছে 20,000 টাকা পাবো। হ্যাঁ, সে হচ্ছে আমার দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ। আমার সম্পদের পরিমাণ বাড়লো এবং আয় হওয়ার কারণে মূলধনের পরিমাণ বাড়ছে। এখন এটা আমাদের কী হবে? রেভিনিউ। ঠিক আছে, তাহলে সার্ভিস রেভিনিউ। আচ্ছা, তোমরা তো রিমার্ক সম্বন্ধে ভালো করে জানো, আমি ভালো করে লিখতেছি না, টেনশন করার কিছুই নেই। ওকে, তো এখন আবার আমাদের শুরুতে কী করতে হবে? ব্যালেন্সটা টেনে নিতে হবে। তো ব্যালেন্সটা টেনে নিলে হচ্ছে 1,13,500, তারপর হচ্ছে এখানে হচ্ছে 20,000, তারপর হচ্ছে এটা 15,000, তারপর হচ্ছে এটা 10,000, তারপর হচ্ছে এটা এখানে আমাদের কি হইলো? এখানে 20,000 টাকা হচ্ছে আমাদের, এটা কিন্তু 20,000 টাকা প্লাস হবে, 1,18,500। আচ্ছা, তোমরা কিন্তু খেয়াল রাখো, আমি কিন্তু অনেক সময় যুগ দিয়ে দিতে পারি, প্লাস হচ্ছে উল্টা করে ফেলতে পারে। 20,000, তাহলে 1,38,500, তাহলে 1,38,500। ওকে, আমাদের ব্যালেন্সটা আমরা টেনে নিলাম। তার পরবর্তী লেনদেন আমাদের এখানে শুরু হয়ে যাবে। সেটা কত তারিখ? 8 তারিখ। অনেকগুলো ব্যালেন্স আছে, আজকে কি লেনদেন হবে নাকি? এখানে 8 তারিখ। আচ্ছা, সবাই একটু রেন্ট মানে কি? আচ্ছা, রেন্ট মানে হচ্ছে ভাড়া ভাই, রেন্ট মানে হচ্ছে ভাড়া, রেন্ট মানে হচ্ছে ভাড়া, রেন্টের বাংলা অর্থ হচ্ছে ভাড়া। ঠিক আছে, রেন্টের বাংলা অর্থ হচ্ছে ভাড়া। তো চলো আমরা এখন 8 তারিখে পড়ব। উইথড্র টাকা 1200 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র মানে উত্তোলন করা হয়েছে 1200 টাকা ইন ক্যাশ, নগদে 1200 টাকা উত্তোলন করা হয়েছে ফর পার্সোনাল ইউজ। মালিক তার ব্যবসা থেকে 1200 টাকা উত্তোলন করছে। তো 1200 টাকা যদি উত্তোলন করে, আমাদের ব্যবসা থেকে অবশ্যই ক্যাশ 1200 টাকা কমে যাবে। 1200 টাকা কি কমে যাবে। আর মালিক যদি উত্তোলন করে, উত্তোলন কমলে জানি কী কমে? উত্তোলন কমলে মূলধন কিন্তু কমে যায়। তাহলে আমাদের 1200 টাকা কিন্তু মূলধন থেকে কমে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এটা ভালো করেই করে ফেলছি। এখানে লাগবে ড্রয়িংস। ঠিক আছে, তো এখন আমরা এখানে মালিক 1200 টাকা তার ব্যবসা থেকে উত্তোলন করছে। মালিক যদি 1200 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে, তো সেক্ষেত্রে নগদ টাকা কমে গেল, যেহেতু নগদ টাকা তাকে দিয়ে দিছি, এবং আমাদের মূলধন কমে যাবে। কেন কমবে? কারণ উত্তোলন হলে মূলধনের পরিমাণ কমে যায়। এগুলো সবাই ভালো করে জানো, আমি জানি সবাই ভালো করে এগুলো জানো। এখন আমরা আবার কী করবো? ব্যালেন্স টানবো। দেখো, আমি ব্যালেন্সটা টানার জন্য লাস্ট ক্লাসে চলে আসছি। কেন আসছি ভাই? তোমরা এখানে অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছো যারা ভালো ক্লাস বুঝতেছো। এখন শুরুতে বলো তো, সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, শুরুতে যদি আমি এভাবে করতাম, কেমন একটা ঘিজিবিজি হয়ে যেত না? মানে একটা বই পেয়ে যেতা। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদের মাথার মধ্যে আগে ভালো করে ক্লাসটা ঢুকাইলাম। হ্যাঁ, ঢুকানোর পরে কিন্তু আমি তোমাদেরকে কি করলাম, এখন দেখো ব্যালেন্সটাই না দেখাইতেছি। এখন তোমাদের কাছে কোনো বিষয় মনে হবে না যে স্যার এগুলো তো আপনি ব্যালেন্স না টানে দিলেও আমরা পারতাম। যাই হোক, আপনি টানেন, এখন আমাদের কোনো ভয় নেই। আচ্ছা, ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি ক্লাসের শুরুতে একবারে ব্যালেন্সটা এনে ক্লাস করিনি। আমরা কিন্তু আমাদের বেসিক অনুযায়ী আমরা ক্লাস করেছি। এখন আমরা কি সম্পূর্ণভাবে ক্লাসটা করে দিচ্ছি। 1,38,500। তো আমাদের এরপরে কিন্তু আমাদের প্রুফ ডেটটা বাকি আছে, সবাই একটু মনে রাখো। তো 1,37,300। আচ্ছা, এখানে আমরা ব্যালেন্স টানলাম। তারপর হচ্ছে পরবর্তী তারিখের লেনদেন। পরবর্তী তারিখ কত? 13 তারিখ। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও প্লিজ। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট কমেন্ট করো। হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট দিতে থাকো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার লিখে দাও এবং লাভ রিয়েক্ট দিতে থাকো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও এবং লাভ রিয়েক্ট দিতে থাকো। সবাই একটু ক্লিয়ার লিখে দাও প্লিজ। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আজকে হচ্ছে আমাদের কি ক্লাস? আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের লাস্ট ক্লাস। বিশ্বাস করো, এরপরে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আসবো সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম জার্নাল। ভাই, এটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে পারপিচুয়াল সিস্টেম জার্নাল তো এক কথা হচ্ছে 10-এ তো 10 আসবেই, মাস্ট, প্রতিটা ডিপার্টমেন্টে আসবে। এবং এই পারপিচুয়াল সিস্টেমে অনেক কিছু আসবে, আরও অ্যানাদার্স অনেক কিছু আসবে। আমাদের পরবর্তী যে চ্যাপ্টার সেটা তোমরা কিন্তু অনেকে 9, 10 অথবা ইন্টারে কখনোই করো নাই। আমার মনে হয় কখনোই করো নাই। যদি অ্যাডমিশনের জন্য কেউ পড়ে থাকো তাহলে হয়তো বা করতে পারো। অনেকেই কারণ একদম নতুন জার্নাল, এটা প্রতি ডিপার্টমেন্টে 10-এ 10 আসবে। সবাই এই ক্লাসের জন্য আনন্দের সহিত অপেক্ষা করবা এবং আমাদের কালকে পরীক্ষায় যাতে 15 পাবে সেটা আমরা ভালোভাবে প্রস্তুতি নিব। পারচেজ সাপ্লাইজ ফর 1500 টাকা অন অ্যাকাউন্ট। আমরা সাপ্লাইজ কিনছি 1500 টাকা। তা 1500 টাকার সাপ্লাই যদি আমরা কিনি, আমাদের সাপ্লাইজ 1500 টাকা বাড়বে, এটা নিঃসন্দেহে। আচ্ছা,
সাপ্লাইজ আমাদের 1500 টাকার বাড়লো। দেখো পারচেস সাপ্লাইজ ফর 1500 টাকা। আচ্ছা এটা কি 1500 টাকা না 15,000? আচ্ছা যাই হোক, এখানে 1500 টাকা যেহেতু লিখছি 1500 আমরা লিখবো। পারচেস সাপ্লাইজ ফর 1500 টাকা অন অ্যাকাউন্ট। দেখো আমরা সাপ্লাইজ কিনছি, আমাদের সাপ্লাইজ বাড়ছে কত টাকা? 1500 টাকা। এখন যদি টাকা দিতাম নগদ টাকা কমে যেত, কিন্তু না, আমরা টাকা দিয়ে কিনি নাই, আমরা বাকিতে কিনছি। বাকিতে কেনার কারণে আমাদের কাছে যারা টাকা পাবে তারা হচ্ছে পাওনাদার, আমাদের পাওনাদার বাড়বে কত? 1500 টাকা। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের এটা শেষ। তো আমরা বাকিতে সাপ্লাইজ কেনার কারণে আমাদের এই সাপ্লাইজ বাড়ছে 1500 টাকা, এবং কি আমরা যে টাকা দিই নাই, টাকা না দেওয়ার কারণে আমাদের দায় বাড়ছে হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের আবার এখন ব্যালেন্স টেনে নিতে হবে। এখানে একটু ব্যালেন্স লিখে দিও। আচ্ছা এখানে তোমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারবা, ব্যালেন্স সংক্ষিপ্তভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বই দেখো দেওয়া আছে, সুন্দর করে দেখালে। আচ্ছা তারপর হচ্ছে এখানে 15,000, তারপর হচ্ছে 1500, আচ্ছা তারপর হচ্ছে 10,000, তারপর হচ্ছে 1,37,300। ব্যালেন্স টেনে ফেললাম আমরা। আচ্ছা এরপরে খেয়াল করো, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, সবাই ভালোভাবে বুঝতেছো। তারপর দেখো 17 তারিখ রিসিভ ক্যাশ 8,000 ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। দেখো রিসিভ ক্যাশ, আমরা ক্যাশ টাকা রিসিভ করেছি টাকা 8,000, টাকা 8,000 টাকার ক্যাশ রিসিভ করেছি ফর সার্ভিস প্রোভাইড করার জন্য অন জানুয়ারি 7 তারিখ। দেখো আমরা জানুয়ারি 7 তারিখে যে সার্ভিস প্রোভাইড করছিলাম, আজকে আমরা 8,000 টাকা সেখান থেকে রিসিভ করছি। খেয়াল করো, জানুয়ারি 7 তারিখে কিন্তু আমরা বাকিতে সেবা প্রদান করছিলাম 20,000 টাকা। ওই 20,000 টাকা থেকে তারা আমাদেরকে কত দিল? 8,000 টাকা আজকে তারা দিল। আমাদের যদি তারা 8,000 টাকা আজকে দেয়, তাহলে অবশ্যই আমাদের ক্যাশ 8,000 টাকা বাড়বে। কত তারিখে? 17 তারিখ। 17 তারিখে তারা আমাদেরকে টাকা দিছে 8,000 টাকা। কিসের টাকা? ওই যে বাকিতে যে সেবা দিয়েছিলাম 7 তারিখে, তো তারা 8,000 টাকা আজকে দিয়ে গেছে। তো 8,000 টাকা যদি তারা আজকে দিয়ে যায়, তাহলে আমাদের নগদ 8,000 টাকা বাড়বে। এবং কথা হচ্ছে আমরা কার কাছে টাকাটা পাইতাম? দেনাদারের কাছে টাকাটা পেতাম। বলো তো কি মাইনাস হবে? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো, এটা কি মাইনাস হবে? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি, সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো কি মাইনাস হবে। দেখো আমরা 7 তারিখে বাকিতে সেবা প্রদান করেছিলাম, আমাদের 7 তারিখের সময় আমাদের বাকিতে সেবা প্রদান করার কারণে আমাদের কি দেনাদার বাড়ছিল এবং কি মূলধন বাড়ছিল। এখন এই ক্ষেত্রে আমরা আজকে তারা আমাদেরকে 20,000 টাকা তাদেরকে সেবা দেওয়ার কারণে বাকিতে আজকে তারা আইসা 17 তারিখে আমাদেরকে 8,000 টাকা দিয়ে গেছে। তো 8,000 টাকা যদি দিয়ে দেয়, আমাদের নগদে অবশ্যই 8,000 টাকা বাড়বে। এবং আমাদের একটু প্রবলেম হচ্ছে ভাই, তোমার আকাশ প্রবলেম হবে ভাই, আকাশ অবশ্যই তোমার প্রবলেম হবে। তুমি আগের ক্লাসগুলো একটু দেখতে হবে, আজকে কিন্তু ব্যালেন্স টানতেছি, আগের ক্লাসগুলো দেখলে তুমি সব বুঝবা। তাহলে সবাই কিন্তু বলতেছে, সবাই কিন্তু পারতেছে, দেখছো সবাই পারতেছে, সবাই বলতেছে, সবাই কিন্তু পারতেছে। ওকে, তো আমরা দেনাদারের কাছ থেকে যেহেতু টাকা নিচ্ছি, আমাদের নগদ টাকা বাড়বে। এবং আমাদের দেনাদার যদি আমাদেরকে টাকা দিয়ে দেয়, তাহলে দেনাদারের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, দেনাদারের পরিমাণ কিন্তু কমে যাবে। যার আকাশমণ্ডল তোমার একটু প্রবলেম হচ্ছে, দেখো এখানে কিন্তু আর কারো প্রবলেম হচ্ছে না। কারণ হচ্ছে আমরা এর আগে 3টা ক্লাস করেছি, ওইগুলোতে অনেক বেশি করে বুঝাইছি। হ্যাঁ, যেটা তুমি দেখা মাত্রই পারবা, তোমাকে কখনোই তোমার টিচার লাগবে না, তোমার প্রাইভেটে পড়তে হবে না, তুমি দেখা মাত্রই পারবা। তাহলে এখন এই 1,12,000 সাথে 8,000 যোগ করলে কত হয়? 1,20,300, 1,20,300। এখানে আমাদের মাইনাস হবে 8,000 টাকা, আমরা কিন্তু বলছি কমবে। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 12,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত থাকে? 1,500 টাকা ব্যালেন্স। এখানে হচ্ছে আমাদের 15,000 টাকা থাকে। আচ্ছা, তারপর এখানে কত থাকে? আমাদের 1,500 টাকা। এখানে কত থাকে? 10,000 টাকা। এত ব্যালেন্সটা আনার কী দরকার ছিল? হ্যাঁ, এত কষ্ট আমাদের কেন দিচ্ছে তারা? আচ্ছা, তাহলে ব্যালেন্সটা আনলাম, ব্যালেন্সটা আনার পরে হচ্ছে আমাদের ওকে আচ্ছা মাইনাস করতে ভাই। তারপর দেখো 26 তারিখ ভাই, কেউ কিন্তু যাইবা না আজকে, কিন্তু আমাদের লাস্টে কিন্তু ওই যে প্রুফ ডেট বোঝাবো। হ্যাঁ, কেউ কিন্তু যাইবা না লাইভ থেকে, আমাদের প্রুফ ডেট কিন্তু বাকি আছে, প্রুফ ডেট করাবো, এটা কিন্তু থাকবে। শুধু এটা দিলে কিন্তু তুমি 10 পাইবা না, এটার সাথে যে রিকোয়ারমেন্ট 2 থাকে যে প্রুফ ডেট অ্যাকাউন্ট ইকুয়েশন, সেটা দিলে তুমি 10-এ 10 পাইবা। শুধু এই অঙ্কটা দিলে কিন্তু 10-এ 10 কখনই পাইবা না, এটা 10-এ তোমাকে 6 দিবে। হ্যাঁ, তাহলে প্রুফ ডেটটা কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। 26 তারিখ বলতেছে মেড ক্যাশ পেমেন্ট অফ 7,000 টাকা ইন নোটস পেয়েবল। আমরা নোটস পেয়েবল বাবদ যে আমরা বাকি আনছিলাম, ওইখানে আমরা 7,000 টাকা পরিশোধ করেছি। কত তারিখে? এটা 26 তারিখে।
তো 26 তারিখে যদি আমরা এই 7,000 টাকা পরিশোধ করি তাহলে অবশ্যই আমাদের ব্যবসা থেকে 7,000 টাকা কমে যাবে, অবশ্যই আমাদের ব্যবসা থেকে 7,000 টাকা কমে যাবে। এখন আমি কাকে টাকা দিছি, ওই যে নোটস পেয়েবল বাবদ আমার কাছে যে টাকা পাইতো সেখানে আমি 7,000 টাকা দিয়ে দিছি। তাহলে আমি যদি 7,000 টাকা দিয়ে দিই আমার নোটস পেয়েবল বাবদ 7,000 টাকা কমে যাবে না? আমার দায়িত্ব অবশ্যই কমে যাবে, কারণ আমার কাছে সে নোটস পেয়েবল বাবদ 10,000 টাকা পায়। আমি আজকে টাকা দিয়ে দিলাম, আমার নগদ টাকা কমে যাবে 7,000 এবং আমার নোটস পেয়েবল নামে দায় কমে যাবে কত? 7,000। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ঝামেলা শেষ। সবাই কিন্তু এর পরবর্তী লেনদেনটা ভালো করে বুঝতে হবে। এখন যদি আমি এখানে ব্যালেন্স টানি, ব্যালেন্স যদি টানি তাহলে এখানে কত হচ্ছে? 1,13,300, 1,13,300, এখানে হচ্ছে 12,000, এখানে হচ্ছে 1,500, আচ্ছা এখানে হচ্ছে 15,000, এখানে হচ্ছে 1,500, আচ্ছা এখানে কত? 3,000, এখানে তো আমাদের 1,37,300। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। তাহলে আমরা এখন ব্যালেন্সটা নিলাম। এখন হচ্ছে আমাদের আরেকটা লেনদেন কত তারিখ? এটা হচ্ছে 28 তারিখ। ভাই 28 তারিখটা সবাই ভালো করে বুঝো, এটা নিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে অনেকের সমস্যা হয়েছিল। 28 তারিখটা সবাই ভালো করে বুঝো, যারা অন্য অন্য ডিপার্টমেন্টের আছো সবাই ভালো করে খেয়াল করো। 28 তারিখ দেখো এখানে আমাদের কী করতে হবে। 28 তারিখের পরে কিন্তু আমাদের ঝামেলা শেষ। 28 তারিখটা সবাই ভালো করে একটু খেয়াল করো। 28 তারিখটা, আচ্ছা ভাই এই টাইপের লিঙ্কটা কি দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আমাদের মেসেঞ্জার গ্রুপে তুমি যার যত ইনফরমেশন লাগে আমাদের পেজে কী করবা? আমাদের পেজে করে দিবা, মেসেজ করে দিবা। আমাদের পেজ থেকে তোমাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে কানেক্ট করে দিব। মেসেঞ্জার গ্রুপে থাকলে আমাদের যে এইচডব্লিউ দেওয়া হয় সেই এইচডব্লিউ সমস্যার সমাধান আমরা মেসেঞ্জার গ্রুপে করে দিই। তো সবাই যার যত কিছু লাগে পেজে মেসেজ করে দিবা, ইনশাল্লাহ সবাই সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, পেজে মেসেজ করে দিবা কারো কোনো কিছু দরকার হলে। তো দেখো 28 তারিখ রিসিভ ক্যাশ 11,000 টাকা। দেখো ভাই আমি রিসিভ ক্যাশ করছি 11,000 টাকা, মানে 11,000 টাকা আমি নগদে রিসিভ করছি এজ এ ফুল সেটেলমেন্ট। এজ এ ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে। পূর্ণ নিষ্পত্তি মানে কি? আচ্ছা পূর্ণ নিষ্পত্তি জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই দিই। পূর্ণ নিষ্পত্তি জিনিসটা বুঝাই দিই। পূর্ণ নিষ্পত্তি হচ্ছে, মনে করো আমি কারো কাছে 20,000 টাকা পাই, তো তার কাছ থেকে আমি 20,000 টাকার পরে সে আবার আমাকে মনে করো মাঝখানে 8,000 টাকা দিয়ে গেছে। কত দিছে? 8,000 টাকা দিয়ে গেছে। এখন আমি তার কাছে আর কত পাই? 12,000 টাকা পাই। তো আমি যে তার কাছে 12,000 টাকা পাই, আমি বলতেছি যে ঠিক আছে, আমি বলতেছি যে 12,000 টাকা যে আমি তোমার কাছে পাই, তুমি আমার 11,000 টাকা দিয়ে দিও, আর 1,000 টাকা তোমাকে দিতে হবে না। এই লেনদেনটা একবার কি শেষ। এই যে দেখো, এই যে 12,000 টাকা আমি তার কাছে পাইতাম, আমি বলছি তুমি আমাকে 11,000 টাকা দাও, 1,000 টাকা দিতে হবে না, এটাকে তুমি আমাকে বাট্টা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। এই যে তার সাথে আমার 20,000 টাকা লেনদেন হয়েছিল, এই লেনদেনের পূর্ণ নিষ্পত্তি মানে কি? ফুল সেটেলমেন্ট মানে এই লেনদেন নিয়ে তার সাথে আমার কোনো দেনা পাওনা থাকবে না। এরকম কথা যদি বলা থাকে ইন ফুল সেটেলমেন্ট, সেক্ষেত্রে মানে কি? তুমি যে টাকা আদায় করছো তারপরে যদি কোনো টাকা পাও সে টাকা তুমি কখনোই দাবি করতে পারবা না। এটাকে বলা হয় পূর্ণ নিষ্পত্তি। যদি ফুল সেটেলমেন্ট না বলা থাকে, সে 11,000 টাকা দেখ, আমি তার কাছে পরবর্তীতে 1,000 টাকা দাবি করতে পারবো। এখন বলো তো, এখানে আমি যে উদাহরণটা বললাম, এখানে যে বলা আছে ফুল সেটেলমেন্ট, আমি কি তার কাছে 1,000 টাকা যে পাই সেটা দাবি করতে পারবো নাকি পারবো না? আচ্ছা তাহলে খেয়াল করো, আমি তাকে প্রথমে 7 তারিখে, দেখো 7 তারিখে আমি সেবা দিয়েছিলাম দ্বারে, তার কাছে আমি 20,000 টাকা পাই। কত টাকা পাই? 20,000 টাকা পাই। 20,000 টাকা পাওয়ার পরে সে আমাকে 17 তারিখে 8,000 টাকা দিছে। কত দিছে? 8,000 টাকা দিয়া দিছে। এখন আমি তার কাছে পাই হচ্ছে টোটাল 12,000 টাকা। এখন 12,000 টাকার মধ্যে যদি ফুল সেটেলমেন্ট না বলতো, সে যদি আমাকে 11,000 টাকা দিত, তাহলে আমি 11,000 টাকা ক্যাশে যোগ করতাম আর আমার দেনাদার 11,000 টাকা কমে যেত। ঠিক আছে, এটা কিন্তু লেনদেন। ফুল সেটেলমেন্ট না বলা থাকলে কিন্তু তুমি 1,000 টাকা বাট্টা দিবা না। এখন উনি বলতেছে যে ভাই আমি আপনাকে 11,000 টাকা দিব, তো 11,000 টাকা দিব, আর এই 1,000 টাকা ফুল সেটেলমেন্ট, এই যে 1,000 টাকা ফুল সেটেলমেন্ট, তারা কিন্তু আমাকে টাকা দিবে 11,000। এই 1,000 টাকা ফুল সেটেলমেন্ট মানে কি? এই 1,000 টাকা আমি তার কাছে আর দাবি করতে পারবো না, আমি তার কাছ থেকে পাবো না এরকম না, আমি তাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছি। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়াকে বলা হয় বাট্টা। কথা কি বুঝছো? আর যদি সে জোর করে আমার কাছ থেকে আদায় করে নেয় অথবা সে বংশং বুঝে চলে যায়, টাকা পয়সা না দেয়, সেটা অনাদায় পাওনা বলা হয়। তো যেহেতু ফুল সেটেলমেন্ট ভাবতে হবে যে আমি তাকে ইচ্ছা করে টাকা ছেড়ে দিছি। তো এখন খেয়াল করো, আমরা কত টাকা পাইলাম?
11,000 টাকা পাইলাম ইন ফুল সেটেলমেন্ট। তো আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম, দেনাদারের সাথে ক্যালকুলেশন করে যে প্রথমে তারা আমাদের কাছে বাকি নিয়েছিল 20,000 টাকা, তারপরে সে আমাকে 17 তারিখে টাকা দিয়ে গেছে হচ্ছে 8,000, আমি তার কাছে পাই হচ্ছে 12,000, তারপরে কি সে আমাকে আজকে ফুল সেটেলমেন্ট 11,000 টাকা দিচ্ছে। এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে তুমি তার কাছে কত পাইতা এবং কত টাকা বাটটা। এখানে খেয়াল করো, আচ্ছা এখানে কিন্তু খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু বলা নাই যে 1,000 টাকা বাট্টা দেওয়া আছে। তুমি কীভাবে বুঝতে পারলা? যেহেতু ফুল সেটেলমেন্ট বলছে, তার মানে বুঝতে হবে কি পূর্বের লেনদেন থেকে আমার লেনদেন কি পূর্বের লেনদেন থেকে আমি তার কাছে যে টাকাটা পাই সে টাকা থেকে ফুল সেটেলমেন্ট হয়েছে। এখন কথা হচ্ছে 11,000 টাকা কীভাবে হইলো আমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। যেহেতু আমি তাকে 20 তারিখে 20,000 টাকা পণ্য বিক্রি করছি, তার কাছে আমি 20,000 টাকা পাইতাম, সে 17 তারিখে আইসা দেখো আমাকে 8,000 টাকা দিয়ে গেছে, তাহলে আমি কত পাই? 12,000 টাকা। এখন সে যদি আমার কাছে 11,000 টাকা দেয়া ফুল সেটেলমেন্ট করে ফেলে, নিষ্পত্তি করে ফেলে, তার মানে কি আমি তার কাছে 12,000 টাকা পাইতাম, আমাকে সে 11,000 টাকা দিবে। এই 1,000 টাকা কী হলো? বাট্টা হইলো। কথা কি বুঝছো? তাহলে আমি নগদে যেহেতু পাইলাম 11,000 টাকা, সেই জন্য আমার নগদে 11,000 টাকা প্লাস হবে। এবং কথা হচ্ছে আমি যে 1,000 টাকা তাকে ছাড় দিলাম সেটা কি আমার ব্যবসার জন্য আয় হলো নাকি ব্যয় হলো? আমি যে 1,000 টাকা ছাড় দিলাম সেটা কি আমার জন্য আয় হলো নাকি ব্যয় হলো? অবশ্যই আমার জন্য 1,000 টাকা কী হয়েছে? ব্যয় হয়েছে। তো 1,000 টাকা কী হয়েছে? ব্যয় হয়েছে। এখন 1,000 টাকা ব্যয় হয়েছে ভাই, যারা বুঝো না আমি আবার বলবো, কমেন্ট করবা। আমি 11,000 টাকা পাইলাম, 11,000 টাকা আমার নগদ বাড়ছে এবং আমি তার কাছে পাইতাম 12,000, আমি 11,000 টাকা নিয়ে 1,000 টাকা তার ছাড় দিয়ে দিছি ফুল সেটেলমেন্ট, তারা বলছে এই টাকা আমার দাবি নেই, তাহলে কি আমার খরচ হলো না? খরচ হলে কী কমে? মূলধন কমে 1,000 টাকা। এখন কত হলো ভাই? আমি নগদে পাইলাম 11,000 টাকা, তার আমি ছাড় দিলাম 1,000 টাকা, টোটাল আমার দেনাদার কমছে কত? 12,000 টাকা। খেয়াল করছো ভালো করে? আমার কিন্তু 12,000 টাকা দেনাদার কমে গেছে। তো আমার এই পর্যন্ত কিন্তু লেনদেন শেষ। এখন যারা সম্পূর্ণভাবে ক্লিয়ার, সবাই লাভ ব্রেক দিতে থাকো এবং যাদের প্রবলেম আমাকে অবশ্যই বলো, আমি আবার বুঝিয়ে দিব। আমি কমেন্ট দেখতেছি, সবাই লেখো সম্পূর্ণভাবে, বলো সম্পূর্ণভাবে ক্লিয়ার লেখো। সবাই ক্লিয়ার লিখে দাও, অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লিখে দাও। মাইশা ইসলাম স্যার 28 তারিখেরটা আরেকটু বলবেন প্লিজ। একটু ওয়েট আপু, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 28 তারিখেরটা আমি আবার একটু বুঝিয়ে দিব, যার 28 তারিখেরটা সমস্যা আছে। এই যে 28 তারিখ সমস্যা আছে, ওকে আচ্ছা 28 তারিখের সমস্যা আছে যার, আমি বুঝিয়ে দিব। এর মধ্যে সবাই ক্লিয়ার লিখে দাও, কেউ কিন্তু ক্লাস থেকে যাইবে না। বুঝতেছি না স্যার আরেকবার। মুশফিকা জাহান, হ্যাঁ অবশ্যই বলবো। 28 তারিখ আবার বলবো। ইসমাইল জেয়ার, অবশ্যই 28 তারিখ আবার বলবো। বাকি সবাই অল ক্লিয়ার লিখে দাও, বাকি সবাই অল ক্লিয়ার লিখে দাও। অল ক্লিয়ার এবং লাভ রিঅ্যাক্ট, তাড়াতাড়ি করো। অল ক্লিয়ার এবং লাভ রিঅ্যাক্ট লিখে দাও। অল ক্লিয়ার এবং লাভ রিঅ্যাক্ট, এটা কিন্তু আমাদের ব্যালেন্স নেই, জিরো ব্যালেন্স। এখানে হচ্ছে আমাদের 1500, ঠিক আছে? আমি 28 তারিখ বুঝে দিব। সবাই কমেন্ট করো, সবাই দেখি আর কার কার সমস্যা আছে। সবাই কমেন্ট করো, দেখি আর কার কার সমস্যা আছে। সবাই কমেন্ট করো, দেখি কার কার সমস্যা আছে। সবাই কমেন্ট করো, দেখি কার কার সমস্যা আছে। সবাই কমেন্ট করো যে অল ক্লিয়ার। সবাই লেখো অল ক্লিয়ার। 1,36,300। সবাই লেখো অল ক্লিয়ার, সবাই লেখো অল ক্লিয়ার লেখো। সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো। 1,24,300। সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো। সবাই অল ক্লিয়ার লিখে দাও, সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো, সবাই অল ক্লিয়ার লেখো। তারপরে কিন্তু আমরা প্রুফ ডেট করবো, কেউ কিন্তু যাইব না, কেউ কিন্তু যাইব না। এরপরে আমরা প্রুফ ডেট লিখবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা প্রুফ ডেট করবো। এরপরে কিন্তু আমরা আরেকটা রিকোয়ারমেন্ট বাকি আছে, ওইটা না করলে কিন্তু 10-এ 10 পাইবা না, 10-এ 6 পাইবা, 6 অথবা 7 পাইবা, ঠিক আছে? সবাই ওয়েট করো, কেউ কিন্তু যায় না। প্রুফ ডেট শিখে দিব এখন আজকে আমাদের প্রুফ ডেট, ওকে? তো সবাই অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার। আচ্ছা ইসরাজান একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা 28 তারিখটা একটু, 28 তারিখটা এই রিমার্কস আসবে না স্যার? রিমার্কস আসবে। 28 তারিখে তো আমাদের খরচ আছে না 1,000 টাকা, এখানে এক্সপেন্স লিখে দিও, এখানে এক্সপেন্স লিখে দিও, ঠিক আছে? 28 তারিখ খরচ আছে। আচ্ছা আমি 28 তারিখটা মিলল না, 28 তারিখ দুই পাশে মিলল না, এখানে আমাদের 1,000 টাকা বেশি আছে না, ঠিক আছে? তো মিলবে, মিলবে, দুই পাশ মিলছে, সব কিছু দুই পাশ মিলছে। আচ্ছা 28 তারিখেরটা সোমায়া ইসলাম শাম্মী, 28 তারিখের তো দুই পাশে মিললো না। আচ্ছা খেয়াল করো, মিলছে অবশ্যই, কারণ এখানে দেখো 12,000 মাইনাস হচ্ছে, 1,000 টাকা এখানে কি মাইনাসের অবস্থা আছে, তো এখানে 1,000 টাকা মাইনাসে মিলছে, টেনশন নিও না। আমি আবার বুঝে দিচ্ছি, দেখো 28 তারিখ ভালো করে খেয়াল করো। 28 তারিখ আমি বুঝে দিচ্ছি ভাই। 31 নাম্বারটা, 31 নাম্বার আছে আরেকটা, ও আচ্ছা 31 নাম্বার দিয়ে বলে আরেকটা আছে, তো তোমরা 31 নাম্বার তো আরেকটা আছে, 31 নাম্বার তো রয়েছে, আমরা তো 31 নাম্বার করি না। আচ্ছা ব্যালেন্স
আচ্ছা ব্যালেন্স তারপর হচ্ছে 31 নাম্বার। ও 31 নাম্বার তো আমাদের রয়েছে। আচ্ছা 31 নাম্বার, তো খেয়াল করো আমরা 31 নাম্বার একটু করে নিই। পেড 2000 টাকা ফর এমপ্লয়ি স্যালারি, 2000 টাকা এমপ্লয়ি স্যালারি আমাদের 31 নাম্বার আবার একটু আছে। 2000 টাকা হচ্ছে আমাদের এমপ্লয়ি স্যালারি। আচ্ছা তো ব্যালেন্স আমাদের 2000 টাকা এমপ্লয়ি স্যালারি হচ্ছে, নগদ টাকা 2000 টাকা কমে যাবে। আচ্ছা আর হচ্ছে আমাদের মূলধন 2000 টাকা কমে যাবে। 31 নম্বরটা আছে যে আমি ভুলে গেছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে এক্সপেন্স। ওকে, তো এখন আমরা এখানে ব্যালেন্সটা আনবো, আবার ব্যালেন্সটা আনতে হবে। আচ্ছা তো খেয়াল করো আমি 28 তারিখটা একটু বুঝাই দিই। 28 তারিখেরটা আমি একটু বুঝাই দিই। সবাই দেখো 31 নম্বর সমস্যা নেই, 31 নম্বর আমি লিখে ফেলছি, 31 নম্বর তোমরা পারবা। 28 তারিখে খেয়াল করো আমি পড়তেছি, দেখো সবাই যারা বুঝো না খেয়াল করো ভালো করে। রিসিভ ক্যাশ 11,000 টাকা অ্যাজ ফুল সেটেলমেন্ট ফর রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইড অন জানুয়ারি 7। রিসিভ 11,000 টাকা, তুমি 11,000 টাকা রিসিভ করছো ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে, তুমি যে জানুয়ারি মাসের 7 তারিখে তাকে বাকিতে সেবা দিছিলা। তো দেখো জানুয়ারি মাসের 7 তারিখে আমি 20,000 টাকা সেবা দিছি, ঠিক আছে। সে আমাকে 17 তারিখে আইসা 8,000 টাকা দিয়ে দিছে। এখন আমি তার কাছে কত পাই? 12,000 টাকা। তার মানে হচ্ছে আমি তার কাছে এ পর্যন্ত 12,000 টাকা পাই। এখন এই 12,000 টাকা কিন্তু আমি তার কাছে হিসাবে পাই, কিন্তু এখানে যেহেতু ব্যবসায়ের খাতিরে অনেক সময় ছাড় দিতে হয়, তো আমি তাকে বললাম যে ফুল সেটেলমেন্ট রিসিভ করছি 11,000 টাকা এবং 1,000 টাকা যে আমি তার কাছে অতিরিক্ত পাই সেটা আমি অবশ্যই তার কাছে পরে পাইতাম, পরে সে দিত। কিন্তু এখানে আমাদের কি দুইজনের মধ্যে কথাবার্তার মাধ্যমে এই যে 1,000 টাকা এটা নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি মানে কি এই 1,000 টাকা আমি তার কাছে দাবি করতে পারবো না, সেই জন্য কিন্তু আমার এই 1,000 টাকা দাবি আর করতে পারবো না, পরবর্তীতে আমি তার কাছে এটা পাবো না। তো আমি যদি 11,000 টাকা পাই, দেখো আমার এখানে 11,000 টাকা প্লাস হয়েছে আমার নগদ টাকা, এবং আমি যে 1,000 টাকা ছাড় দিছি তাই সেটা হচ্ছে আমাদের খরচ। 1,000 টাকা তাকে ছাড় দেওয়ার কারণে সেটা হচ্ছে কি আমার খরচ। খরচ হওয়ার কারণে আমাদের মূলধন কিন্তু হ্রাস পাইছে, মূলধন কিন্তু আমাদের হ্রাস পাইছে। তো মূলধন যদি হ্রাস পাই, এখানে আমার মূলধন 1,000 টাকা কমে গেছে এবং আমি 11,000 টাকা নগদ পাইছি, নগদ আমার 11,000 টাকা বাড়ছে। এখন কথা হচ্ছে আমি তার কাছে পাইছি 11,000, তাকে ছাড় দিয়েছি হচ্ছে 1,000, টোটাল আমি 12,000 টাকা দেনাদার কিন্তু আমার কমে গেছে। কারণ দেনাদারের পরিমাণ ছিল 12,000, আমি 1,000 পাইলাম, 11,000 পাইলাম, 1,000 ছাড় দিলাম, তাহলে টোটাল আমার 12,000 টাকা দেনাদার কমে গেছে না, সেই জন্য দেখো মাইনাস হচ্ছে 12,000, ঠিক আছে। তারপর হচ্ছে 31 ডিসেম্বর। এখন সবাই ক্লিয়ার লিখে দাও যারা বুঝো নাই, 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 এখন সবাই ক্লিয়ার লিখে দাও যারা বুঝো না, এখন সবাই ক্লিয়ার লিখে দাও 22,300 যারা বুঝো না, এখন সবাই ক্লিয়ার লিখে দাও। তাহলে এখানে আমাদের ব্যালেন্স নেই, এখন সবাই ক্লিয়ার লিখে দাও যারা বুঝো না, প্লিজ সবাই ক্লিয়ার লিখে দাও। একটা স্টুডেন্ট না বুঝলেও আমার কিন্তু খারাপ লাগে, দেখছো আমি কিন্তু আবার কষ্ট করে বুঝাইলাম। এখন আমরা প্রো আপডেট করবো, তাড়াতাড়ি করতে হবে এটা। আচ্ছা এরপর হচ্ছে আমরা প্রো আপডেট করবো 1,34,300। আচ্ছা তোমরা কি ব্যালেন্স মিলিয়ে লাইছো? ব্যালেন্স কি মিলছে? আচ্ছা উত্তর কি মিলছে? সবাই ক্লিয়ার লেখো, যারা বুঝো নাই সবাই ক্লিয়ার লেখো, যারা তখন বুঝো নাই তারা ক্লিয়ার লিখে দাও, যাদের একটু সমস্যা হয়েছে তারা ক্লিয়ার লিখে দাও। আমি একটু করে ফেলছি 1,22,300, তারপর হচ্ছে 1,500, তারপর হচ্ছে 15,000। আচ্ছা 1,38,800। আচ্ছা এই সানহা তোমার উত্তর জানি কত হয়েছিল? 1,38,800 হয়েছিল নাকি ভুল করছো? দেখো তো 1,38,800 হয়েছে নাকি ভুল করছো? 1,38,800 হয়েছে নাকি ভুল করছো? তাহলে এটা আমি একটু যোগ করে নিই, 1,500 প্লাস হচ্ছে 3,000 প্লাস হচ্ছে 1,34,300, 1,38,800, 1,38,800। তো দেখো আমাদের কিন্তু এখন মিলে গেছে দুই পাশ, তাহলে আমাদের দুই পাশ কি মিলে গেছে বুঝছো? কে জানি বলছিলা যে মূলধন আর হচ্ছে মানে আমাদের কম ব্যালেন্সটা মিলে নাই, মিলে গেছে। হ্যাঁ তুমি যদি না বুঝে থাকো তাহলে শেষ। ওকে সবাই ক্লিয়ার? সানহা আমি দেখবো তো তুমি যে প্রথম কমেন্ট করছিলে কত হয়েছে। তো চলো আমরা এখন প্রুফ দ্যাটটা প্রমাণ করে দিব, আমরা এখন প্রুফ দ্যাটটা সবাই প্রমাণ করে দিব। ফুল ম্যাথ খুব ভালোভাবে বুঝলাম স্যার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ভালোভাবে বুঝবা, আর যারা আগে ক্লাস করছো, যারা আগের ক্লাস করছো, সানার উত্তর হয়েছে না, যারা আগে ক্লাস করছো অবশ্যই এই ক্লাসটা পানির মতো সহজ। তাহলে তোমরা বোর্ড পরীক্ষা কীভাবে করবা? আজকে যেভাবে আমি ম্যাথটা করছি সেভাবে করবা, ঠিক আছে? আজকে যেভাবে ম্যাথটা করছি সেভাবে করবা। উপরে লিখবা কোম্পানির নাম মেহেদি হাসান, তারপর লিখবা এই টেবুলার অ্যানালাইসিস, নিচে লিখবা 31 জানুয়ারি 2014। লেখার পরে এইভাবে ঘরটা তৈরি করার পরে এইভাবে ব্যালেন্স টেনে টেনে ঘরটা করে ফেলবা। তো এখন আমরা হচ্ছে করব রিকোয়ারমেন্ট 2।
সবাই একটু প্রস্তুত হও, আমরা এখন রিকোয়ারমেন্ট 2 করব। সবাই একটু প্রস্তুত হও, আমরা রিকোয়ারমেন্ট 2 করব। সবাই প্রস্তুত হও, রিকোয়ারমেন্ট 2 করব। সবাই প্রস্তুত হও, রিকোয়ারমেন্ট 2 করব। ঠিক আছে, রিকোয়ারমেন্ট 2 কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় একটা বিষয়। রিকোয়ারমেন্ট 2 করে কিন্তু আমরা কি দিব, হোমওয়ার্ক দিব। আজকে কিন্তু সব কিছু হোমওয়ার্ক দেবে, আজকে অনেক হোমওয়ার্ক দেবে। কালকে কিন্তু তোমাদের পরীক্ষা, দেখা যাবে কে কত নাম্বার পাও। হ্যাঁ, দেখা যাবে কে কত নাম্বার পাও। কালকে তোমাদের পরীক্ষা, দেখা যাবে কে কত নাম্বার পাও। ঠিক আছে, কালকে হচ্ছে তোমাদের পরীক্ষা, দেখা যাবে কে কত নাম্বার পাও। চলো আমরা এখন প্রুফ ডেট করে ফেলি। দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট, দেখা যাবে কালকে তোমাদের পরীক্ষা কে কত নাম্বার পাও। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা এখন করে ফেলবো হচ্ছে রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট কি বলছে, প্রুভ দ্যাট। দেখো কি বলছে, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রমাণ করো, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন যে মিলছে, তুমি এটা কি করো, প্রমাণ করো। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো আমি এখন এখানে প্রুভ মানে আমি প্রমাণ করব যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি, a সমান l প্লাস ওই আমার হচ্ছে মিলছে। তাহলে আমি প্রথমে লিখবো সলিউশনের ক্ষেত্রে, আমি শুরুতে লিখবো উই নো আমরা জানি অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ঠিক আছে, অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে দেখো তো আমাদের এখানে এখন হচ্ছে আমি এখানে দিব হচ্ছে বা, এটাকে ইংলিশে বা বলা হয়। অ্যাসেটস কী কী আছে দেখো তো। অ্যাসেটস হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাশ ছিল, আচ্ছা ক্যাশ, তারপর হচ্ছে প্লাস ছিল কি অ্যাকাউন্টস রিসিভেবল মনে হয়েছিল, আচ্ছা তারপরে প্লাস ছিল হচ্ছে ইকুইপমেন্ট, তারপর হচ্ছে প্লাস ছিল হচ্ছে সাপ্লাইস, আমাদের যে অ্যাসেটসগুলো ছিল। ঠিক আছে, আমাদের কয়টা অ্যাসেট ছিল এই অঙ্কে, কিন্তু 4টা অ্যাসেট ছিল। প্রথম হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, তারপরে সাপ্লাইস। উল্টাপাল্টা লিখলে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের সূত্রের হচ্ছে সমান, আচ্ছা সমান হচ্ছে লায়াবিলিটিস কী ছিল আমাদের, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, আর কি ছিল প্লাস হচ্ছে নোটস পেয়েবল, তারপর হচ্ছে কি প্লাস ওনার্স ইকুইটি। ঠিক আছে, তো এখন আমরা এখানে লিখব হচ্ছে সমান ক্যাশ কত ছিল আমাদের 1,22,300, 1,22,300 প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কি ছিল 0। আচ্ছা, তারপর হচ্ছে ইকুইপমেন্টের ব্যালেন্স কত ছিল, ইকুইপমেন্ট কোনটা দেন, এটা 15,000 টাকা ছিল ইকুইপমেন্ট, আচ্ছা 15,000 টাকা ছিল। তারপরে সাপ্লাই ছিল কত 1500, সাপ্লাই ছিল 1500, তার সমান এপি আমাদের কত ছিল, এপি হচ্ছে 1500 প্লাস নোটস পেয়েবল হচ্ছে 3,000 টাকা আছে, এখানে আমরা ব্যালেন্স থেকে নিব, সব কিছু ব্যালেন্স থেকে নিব। ওনার সিকিউরিটি হচ্ছে কত আমাদের 1,34,300। তো খেয়াল করো, আমরা প্রথমে কিন্তু বলছি প্রুভ দ্যাট অ্যাকাউন্ট ইকুয়েশন। অ্যাকাউন্ট ইকুয়েশনের মানে কি ভাইয়া, অ্যাকাউন্ট ইকুয়েশন মানে হচ্ছে a সমান l প্লাস ওই। তাহলে তুমি প্রথমে লিখলা অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, তারপর অ্যাসেটস কতগুলো আছে, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাইস লিখলাম। এখন এই মানগুলো আমরা কোথা থেকে নিব, ব্যালেন্সগুলো দেখো আমরা লাস্ট ব্যালেন্স থেকে নিব। দেখো ক্যাশ হচ্ছে 1,22,300, অ্যাকাউন্ট রিসিভেবল নাই, তারপর হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে 15,000, তারপর হচ্ছে সাপ্লাইস কত 1500। এভাবে আমরা সবগুলো নিলাম। এখন আমরা এটা সবগুলো যোগ করলে কত পেলাম, 1,38,800 সমান কত, এখানে হচ্ছে আমাদের 1,38,800। তাহলে দেখো আমরা কিন্তু এটা আগে যোগ করা ছিল 1,38,000। তাহলে আমাদের দেখো প্রুফ দেয়, তারা বলছে তুমি প্রমাণ করো যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। তাহলে এখানে কি আমাদের সম্পদ যা হয়েছে দায় প্লাস মালিকানা সত্য কি তা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রুফড, PROD লিখে আমাদের এই পর্যন্ত কিন্তু সমস্যা শেষ। আমরা এইভাবে যদি বোর্ড পরীক্ষায় দেই ইনশাল্লাহ 10-এ 10 মার্ক পাবা। ঠিক আছে, এভাবে তুমি প্রথমে এটা এইভাবে ব্যালেন্স টেনে করবা, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট 2 এভাবে করে দিবা, ইনশাল্লাহ 10-এ 10 পাবা। আর এটা সবসময় রিকোয়ারমেন্ট 2 আমাদের এটার পরে করবা, হ্যাঁ এটার পরে করবা, তাহলে কিন্তু 10-এ 10 পরীক্ষা পেয়ে যাবা ভাইয়া। আর AR 0 হলো কেন, ওই যে AR 0 হয়েছে কেন, এই যে দেখো না
এই যে এখানে 12,000 ছিল আমাদের ব্যালেন্স, আর এখানে মাইনাসের 12,000 না, তো 12,000 থেকে 12,000 টাকা কমে গেলে এখানে আমাদের তো আর এআর থাকে না, এআর তো থাকে না, সেই জন্য এআর কিন্তু 0 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা লেখাগুলো মাঝে মধ্যে দেখা যায় না, এটা তোমার এই নেটের সমস্যা। এখানে লেখা একদম ক্লিয়ার, কারণ আমার ফোনে আমি সবসময় লেখা দেখতেছি, একবারে ক্লিয়ার। তুমি ব্রাইটনেস বাড়ায় নাও, লেখা সবসময় দেখা যাবে। আচ্ছা 12,000 নেওয়া যাবে কি? 12,000 তুমি কীভাবে নিবা? 12,000 তো এখানে নিতে পারবো না, এখানে তো আমাদের ব্যালেন্স তো নাই। দেখো আমার এখানে 12,000 টাকা ছিল, 12,000 টাকা ছিল, তো 12,000 টাকা আমি এখন তার কাছ থেকে আদায় করে ফেলছি, তো এখানে মাইনাস কি 12,000 টাকা না? তো 12,000 থেকে 12,000 চলে গেলে তো আমার এখানে নাই, 0, এখানে তো ব্যালেন্স নাই, ব্যালেন্স তো 0। তাহলে তুমি ব্যালেন্স, যেটা ব্যালেন্স নেই সেটা তুমি কীভাবে নিবা? যেটা ব্যালেন্স নেই সেটা তুমি কীভাবে নিবা? আচ্ছা সাপ্লাইস হচ্ছে, সাপ্লাইস তো আমি 1,500 টাকায় লিখলাম, এই যে সাপ্লাইস 1,500 টাকা লিখলাম, ইকুইপমেন্ট 15,000 টাকা লিখছি, আমি ঠিকই লিখছি, এখানে উল্টাপাল্টা লিখলে কি আমি এখান থেকে ব্যালেন্স ঠিকঠাকই লিখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্লাস জাস্ট অসাধারণ ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক ইজি, অনেক অসাধারণ লাগবে অবশ্যই ভাইয়া, আমার ক্লাস যারা করো তারা সব পারবা। এখন তোমাদের এইচডাব্লিউ হচ্ছে আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এইচডাব্লিউটা দেখো একটু, এইচডাব্লিউটা হচ্ছে আমি কিন্তু আজকে তোমাদের সি কত করলাম? সি 22 করছি, তো সি 22 করছি, তোমরা সবাই অল ডিপার্টমেন্ট অল ডিপার্টমেন্ট হচ্ছে সি 23 করবা, তোমরা এখানে এই পৃষ্ঠা অনুযায়ী সি 23 করবা, সরি সি 22, সি 21 করবা, সি 21, ঠিক আছে, সি 21 করবা, সি 21 করবা, হ্যাঁ এটা কিন্তু অল ডিপার্টমেন্টের জন্য। আমি আবার বলতেছি এইচডাব্লিউটা কি? এইচডাব্লিউটা হচ্ছে আমরা দেখো আজকে করলাম হচ্ছে কি 3-এর 80 পৃষ্ঠা সি 22 করলাম, এইচডাব্লিউ হচ্ছে সি 21, শুধু একটা এইচডাব্লিউ দিছি, এটা হচ্ছে এক্সারসাইজ উত্তর ছাড়া, এটা করবা, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে ডিপার্টমেন্টে বই পড়বাই, যার যে বই কোনো সমস্যা নেই, অল বইয়ের, ঠিক আছে, অল টেবুলার সি পার্ট সবার বই থেকে সবগুলা টেবুলারের সি পার্ট দেখবা, যদি করতে হয় সেটাও করবা। যদি কোনো একটা অঙ্ক না পারো মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিবা, আমি সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দিব। হোমওয়ার্কটা তাহলে কি দিলাম? প্রথম হোমওয়ার্ক হচ্ছে আমরা এক্সারসাইজ, আমি যেমন আজকে 22 করলাম, হ্যাঁ আমরা এক্সারসাইজ কিছু উত্তর ছাড়া, তোমরা প্রথমে এক্সারসাইজ 21টা বাসায় বসে করে আজকে অথবা কালকের মধ্যে জমা দিয়ে দিবা, এবং কালকে সারাদিন তোমরা জেনারেল জার্নাল এবং টেবুলারের সবগুলা সি পার্ট দেখবা, ঠিক আছে, জেনারেল জার্নাল এবং টেবুলারের সবগুলা সি পার্ট দেখবা, জেনারেল জার্নাল সি পার্ট দেখতে হবে না, সবগুলা পার্ট দেখবা। কালকে তোমাদের 9টা 30 মিনিটে পরীক্ষা হবে, 9টা 30 মিনিটে পরীক্ষা হবে, তোমরা সময় পাবে হচ্ছে 40 মিনিট, হ্যাঁ আমি তোমাদেরকে এই সময়টা দিয়ে দিলাম। এখন তোমাদের পরীক্ষার নিয়ম আমি বলে দেই, আমি তোমাদেরকে 9টা 30 মিনিটে তোমাদের পরীক্ষা শুরু হবে, তখন আমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব এবং মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়ার পরে তোমরা লেখা শুরু করে দিবা, শুরু করে তোমরা উত্তরপত্রটা রেডি করে উত্তরপত্রের ছবি উঠায় 9টা 10টা 10-এর মধ্যে, হ্যাঁ তোমরা 40 মিনিটের মধ্যে কি জমা দিয়ে দিবা, তারপরও সাবমিটের জন্য আরও 5 মিনিট অতিরিক্ত পাইবার, সমস্যা নেই। কারো পোস্ট অ্যাপ্রুভ হবে না, সবার পোস্ট লাস্ট সময় গিয়ে অ্যাপ্রুভ হবে, কারণ কারো পোস্ট যদি আমি অ্যাপ্রুভ করে ফেলি, সে আগে পরীক্ষা দিয়ে দিল, তারটা দেখে আরেকজন লিখে ফেলবে, তো এখানে কোনো পোস্ট অ্যাপ্রুভ করা যাবে না, হ্যাঁ। আর যারা 2জন মোডারেটর আছো, আমি তাদের উপর অবশ্যই বিশ্বাস আছে, তারা অবশ্যই পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা কোয়ারেশনের পিকচার দিন, তো হ্যাঁ অবশ্যই পিকচার দিব, এবং এইচডাব্লিউর পিকচারও দিয়ে দিব, এইচডাব্লিউর পিকচার আমি দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পরবর্তী হচ্ছে কালকে আমাদের পরীক্ষার পর দিন হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ জার্নাল। বিশ্বাস করো যারা ফার্স্ট ক্লাস করবা না তারা আগামী 4+ ক্লাস কিচ্ছু বুঝবে না, মার্চেন্ডাইজ জার্নাল যারা প্রথম ক্লাস করবা না তারা কিচ্ছু বুঝবে না, মনে রেখো কথাটা। তাহলে সবাই লাভ রিয়াক্ট, আচ্ছা সবাই লাভ রিয়াক্ট। যারা প্রশ্ন খুঁজে পাও না ভাই, প্রশ্ন আমাদের গ্রুপে দেওয়া হবে, কোনো টেনশন করো না ভাই, প্রশ্ন গ্রুপে দেওয়া হবে, হ্যাঁ যারা খুঁজে পাও না প্রশ্ন গ্রুপে দেওয়া হবে। তো আজকে এতটুকুই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও, এবং হোমওয়ার্কটা সাথে করে সবাই জমা দিয়ে দাও, হোমওয়ার্কটা সাথে করে জমা দিও, 21 নম্বরটা করে ফেলো, সাথে আজকের মধ্যে জমা দিয়ে দিবা, এবং কালকে সকালের মধ্যে জমা দিয়ে দিবা। এবং তোমরা টেবুলারের সবগুলা সি পার্ট দেখবা, যে বই কিনছো, যেখানে থাকো, যে অবস্থায়। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।